হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। মাফিয়া জগতের অন্যতম নাম মাফিয়া বয়, আর সেই মাফিয়া বয় হলো রাফি। পুরো নাম রাকিবুল ইসলাম রাফি। সে একজন হোয়াইট হ্যাট হ্যাকার। হ্যাকার 3 ধরনের হয়: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট যারা তারা শুধু ভালো কাজ করে, খারাপ হ্যাকিং বন্ধ করে। ব্ল্যাক যারা তারা শুধু খারাপ কাজ করে, বিভিন্ন ব্যাংক লুট করে, কোম্পানির টাকা মেরে খায়, এইসব। আর যারা গ্রে তারা দুইটাই করে। তাহলে বোঝা যাচ্ছে রাফি আসলে ভালো হ্যাকার আর ভালো মানুষও বটে। সে বিভিন্নভাবে সমাজে সাইবার সমস্যা নিয়ে কাজ করে, নিজ উদ্যোগে অবৈধ কাজ বন্ধ করার চেষ্টা করে। অনলাইনে কোনো সমস্যা হলে কেউ তার কাছে আসলে সে খুব দ্রুত কোনো ফিস ছাড়াই ঠিক করে দেয়। মাঝে মাঝে পুলিশকেও সাহায্য করে গোপনে। এগুলো অবশ্য কেউ জানে না। হ্যাকিং জগতে যারা আছে তারাই শুধু জানে মাফিয়া বয় কতটা ভয়ঙ্কর, কতটা পারদর্শী। যেখানে মাফিয়া বয় যায় সেখানে কোনো হ্যাকার কোনো কিছু বলার সাহস পায় না, কারণ তারা জানে তারা যাই করুক না কেন মাফিয়া বয় সব খবরই রাখে, সবটাই জানতে পারবে। কিন্তু রাফিকে কেউ চিনে না। সাধারণ একটা ছেলে, নম্র ভদ্র একটা ছেলে। কেউ জানে না এই শান্ত ছেলেটাই ভার্চুয়াল জগতের ডন। রাফির বাবা মা সারাক্ষণ বকাবকি করে, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে তাই। কিন্তু ছেলে যে এদিকে দেশের ভালো করছে তা কেউ জানে না। একবার ডিসি সাহেবের মেইল আইডি হ্যাক হয়। এখন সারা সাইবার ডিপার্টমেন্ট সেই আইডি উদ্ধার করতে পারে না। অনেক জল্পনা কল্পনা, কিন্তু কিছুতেই সেই আইডি আর ব্যাক করতে পারছে না। এদিকে আবার অনেক গোপন তথ্য আছে আইডিটাতে। তখন এক ডিবি এসে বলে, স্যার, একটা ছেলে আছে হ্যাকার, ওকে দিয়ে একবার চেষ্টা করব। কি বলেন? আমার এত বড় বড় সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের লোক তারা কিছু করতে পারলো না, ও আর কি করবে? অনেক তো চেষ্টা করা হলো, একবার না হয় শেষ চেষ্টা। আচ্ছা ডাকেন আগে দেখি ছেলেটাকে। তোমার নাম কি? মানে কি, এটা কারোর নাম হলো নাকি? ভালো নাম বলো। আমাকে আপনারা যে কাজের জন্য ডেকেছেন সেখানে আমার ভালো নাম দিয়ে কোনো কাজ নেই, এই নামটাই দরকার। কথা তো ভালোই, বড় বড় করো, দেখা যাক কাজ কি করো। রাফি ব্যাগ থেকে ল্যাপটপ বের করে টেবিলের উপর রাখলো। ডিবিকে জিজ্ঞেস করলো, এখন বলেন কি সমস্যা? ডিসি স্যারের মেল হ্যাক হয়েছে, ব্যাক আনা যাচ্ছে না। আচ্ছা বুঝছি, আর বলতে হবে না, ইমেল আইডিটা বলেন। আপনারা কেন যে পাসওয়ার্ডগুলো এত সহজ রাখেন? নিজের বউয়ের নামে পাসওয়ার্ড রাখার কি দরকার? এই নিন আপনার ইমেল আইডি। অবাক হয়ে তাকিয়ে আছে। দেখছেন, বলছিলাম না স্যার, এই ছেলেই পারবে। তুমি এত তাড়াতাড়ি কি করে করলে? ওগুলো বললেও বুঝবেন না আপনি। তার থেকে আপনার ইমেল আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। একটু কঠিন কিছু দেন, নিজের বউয়ের নামে রাখতে হবে এমন কোনো কথা নেই। ব্যাগ গুছিয়ে বাইরে গেল রাফি, সাথে আছে ডিবি। স্যারের বউয়ের নাম কি রেহানা? না তো, কেন? ওনার মেয়ের নাম কি? আরে, ওনার তো মেয়েই নেই। ও তাহলে বুঝছি। যাই, ভালো থাকবেন, দরকার হলে ফোন দিয়েন। বলে রাফি বের হয়ে গেল। বাসায় যেতেই বাবার বকুনি খায়। একটা মাত্র ছেলে, কিন্তু বকুনির বেলায় কমতি নাই। এদিকে গভর্নমেন্ট ডিফেন্স সার্ভার থেকে কিছু ক্লাসিফাইড ডাটাকেও একটা আননোন সার্ভারে সরিয়ে ফেলে। ডাটাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই কয়েকটা ফাইলই দেশের ডিফেন্স সিস্টেম, এমনকি সরকারেরও পতন ঘটিয়ে ফেলতে পারে। গুরুত্বপূর্ণ এই ডাটাগুলো আরও সুরক্ষিত করতে সেগুলোকে মিলিটারি গ্রেড ইনক্রিপশন করে রাখা হয়েছিল, যা ডিক্রিপ্ট না করা পর্যন্ত ডাউনলোড বা কপি করা যাবে না। আর এই এনক্রিপশনকে আনঅথরাইজড ডিক্রিপ্ট করতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। সাইবার ডিভিশন টপ প্রায়োরিটি দিয়ে সেই আননোন সার্ভার ট্র্যাক করার চেষ্টা করছে, যেন অক্ষত অবস্থায় সেই ফাইলগুলো ফেরত আনা যায়।
ইতিমধ্যে 2 ঘন্টা 30 মিনিট পেরিয়ে যায়, অথচ হ্যাকার বা সেই সার্ভারে কোনো হদিস মেলাতে পারে না। হঠাৎ করে সাইবার ডিভিশনের লিড হারিয়ে গেল, অর্থাৎ হয় আননোন সার্ভারটিকে অফলাইন করে দেওয়া হয়েছে অথবা সার্ভারটিকে ডাউন করে দেওয়া হয়েছে। এমন অপূরণীয় ক্ষতির কারণে যখন সাইবার ডিভিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল, ঠিক তখন সাইবার ডিভিশনের কাছে একটা মেল এলো, একটা আইপি অ্যাড্রেস আর তার নিচে লেখা নাইট অফ মাই কান্ট্রি মাফিয়া বয়। অ্যাক্সেস করে দেখা যায় সেই ইনক্রিপ্টেড ডাটাগুলো। সাইবার ডিভিশন ধারণা করলো মাফিয়া বয় নামের কোনো দেশপ্রেমিক দেশের প্রতিরক্ষাকে ভেঙে পড়তে দেয়নি। কিন্তু কে এই মাফিয়া বয়? পুরো সাইবার ডিভিশন যেখানে ব্যর্থ সেখানে মাফিয়া বয় কীভাবে কাজটা করে ফেললো? এমন হাজারো প্রশ্ন নিয়ে শুরু হলো সাইবার ডিভিশনের নতুন মিশন, কে এই মাফিয়া বয়। এরপর ডিফেন্স মিনিস্ট্রি মাফিয়া বয়কে খুঁজতে থাকে। তখন ডিভিকে দিয়ে খোঁজ লাগায়। বৃহস্পতিবার রাত 9টা। রাফি, তুমি কাল ফ্রি আছো? কালকে তো শুক্রবার, কোনো ইমার্জেন্সি কেস নাকি? জানি না, স্যার তোমাকে বাংলোতে ডেকেছে ঠিক সকাল 10টায়। তাহলে তো মনে হয় বেশি জটিল কেস। জানি না, কিন্তু আমাকেও যেতে নিষেধ করেছেন তোমার সাথে। তোমাকে একাই যেতে হবে। আমাকে শুধু তোমাকে ফোন করে জানিয়ে দিতে বলল, তাই ফোন দিয়ে জানিয়ে দিলাম। কি যে বলেন, আল্লাহ জানে। আচ্ছা ভাই, আমি সময় মতো পৌঁছে যাব। ফোন রেখে রাফি ভাবছে কি এমন হতে পারে, শহরে কি নতুন কোনো সাইবার ক্রাইমের উপদ্রব বেড়েছে নাকি? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সকাল 9টায় অ্যালার্ম বাজলো। বাস স্ট্যান্ডে যাব। দূর থেকে ডিসি সাহেব হাত দিয়ে ইশারা দিলেন রাফিকে ছেড়ে দেওয়ার জন্য। বিশাল বাংলো, ডিসি সাহেব একাই হাঁটে। পরিবার থাকে ঢাকাতে। বাগানের ভিতরে একটু ফাঁকা জায়গা, সেখানে চেয়ার টেবিল পাতানো। রাফি সালাম দিয়ে বসে ব্যাগ থেকে ল্যাপটপ বের করতে যাবে, ঠিক তখনই ডিসি সাহেব থামিয়ে দিল। আজ ওটা আর বের করতে হবে না। রাফি একটু অবাক হয়ে ব্যাগ থেকে হাত বের করতে করতে বলল, তাহলে স্যার আমাকে কি জন্য ডেকেছেন? দেখো রাফি, প্রথম দিনই তোমার কাজের পারদর্শিতা দেখে আমি মুগ্ধ। ডিপি অফিসার মাসুদের মুখে শুনলাম তুমিই নাকি হোয়াইট হ্যাক মাফিয়া বয়। আমি কি সেই মাফিয়া বয়ের সাথে কথা বলছি, যাকে সবাই সাইবার জগতের মাফিয়া বলে চেনে? স্যার, আমি জানি না মাসুদ ভাই আপনাকে আমার সম্পর্কে কি বলেছে, তবে সাইবার জগতে আমাকে সবাই মাফিয়া বয় হিসেবেই চেনে। এবং সত্যিকারের জীবনে আপনি আর মাসুদ ভাই ছাড়া আমাকে কেউ চায় না যে আমি সেই মাফিয়া বয়। ডিসি সাহেব একটা ফর্ম বের করে রাফির সামনে দিল। রাফি বলল, স্যার এটা কিসের ফর্ম? এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, তোমার মতো যোগ্য ও পারদর্শী দেশপ্রেমিক হোয়াইট হ্যাকের খোঁজ করছে এবং তোমার কাজ এনএসএর নজরে এসেছে। তোমার সামনে যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা তোমার জন্য একটা সুযোগ। এতদিন তুমি নিজের তাগিদের দেশের সেবা করেছো। যদি তুমি চাও তাহলে এই দেশের সাইবার টিম তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে আরও সুরক্ষিত করতে পারবে। রাফি ফর্মটা তুলে পড়া শুরু করলো। এনএসএ এর সাইবার ডিভিশনের ফেয়ারওয়াল ইঞ্জিনিয়ার নিয়োগ ফর্ম। ফর্মটা নিয়ে চিন্তা করো না, ওটা শুধুমাত্র ফর্মালিটি। তোমার মূল জব ডেসক্রিপশনে তোমাকে এনএসএর হেডকোয়ার্টার বুঝিয়ে দেবে। তাও যদি তুমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও, তাহলে ফর্মটা পূরণ করে বাকি কাগজপত্রগুলো নিয়ে রোববার আমার অফিসে চলে এসো। রাফির সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে চলে গেল। সামান্য ইমেল আইডি উদ্ধার করে দেওয়ার জন্য এনএসএ এর মতো সংস্থার হয়ে কাজ করার সুযোগ। কিছু বলতে গিয়েও বলতে পারে না রাফি। চেয়ার থেকে উঠে ডিসি স্যারকে সালাম দিয়ে গেটের দিকে যেতে গেল রাফি। ঠিক তখনই পিছন থেকে ডাক দিলেন ডিসি সাহেব। রাফি, যদি তুমি সুযোগটা গ্রহণ করো তাহলে তুমি এইসব কারোর সাথে শেয়ার করতে পারবে না, এমনকি তোমার বাবা মায়ের সাথেও না। বলবে সিটি ডিভিশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছো। আর হ্যাঁ, তুমি মাসুদকে সেই ডিপি চেনো কিভাবে? মাসুদ ভাই আমার ফ্রেন্ডের বড় ভাই। মাঝে তার একটা সার্ভার ক্রাইমের রিলেটিভে কেস নিয়ে খুব বেশি ঝামেলা হচ্ছিল। চায়ের কাপের আড্ডায় ব্যাপারটা সলভ করতে সাহায্য করেছিলাম। তারপর থেকে সার্ভার বিষয়ে কোনো কেস আসলে আমাকে মাসুদ ভাই ফোন দিতেন। কাজ আপনাদের সার্ভার টিম করতো, আমি একটু হেল্প করে দিতাম। এইভাবে মাসুদ ভাই থেকে ডিবি মাসুদ ভাইয়ের সাথে পরিচয়।
দেশের জন্য তোমার কিছু করার ইচ্ছে আছে জেনেই তোমাকে এত কিছু বলা। যাই হোক, মাসুদের সাথেও এইসব কিছু শেয়ার করার দরকার নেই। কিছু জিজ্ঞেস করলে বলবে আমার পার্সোনাল কাজে তোমাকে ডেকেছিলাম। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার সব কিছুর জন্য। যাও, ভালোভাবে ভেবে দেখো। রোববারে তোমার পজিটিভ উত্তরের অপেক্ষায় থাকবো। রাফি চলে গেল। যাওয়ার সময় গেট থেকে বের হওয়ার সময় দারোয়ান ওনাকে সেলুট দিল। তখন রাফি কপাল থেকে হাত নামিয়ে নিল, বলল, চাচা আগে কিছু হয়নি, তারপরে সেলুট দিয়েন। রাফি খুশি আর বিস্ময় ভরা মনে চলে গেল, কিন্তু কষ্ট লাগতেছে। কাউকে কিছু জানাতেও পারবে না, এমনকি বাবা মাকেও না। বাসায় ঢোকার সাথে সাথেই বাবার ঝাড়ি শুরু। সকাল সকাল না খেয়ে কোথায় মরতে গেছিলি এই বন্ধের দিনে? যাবি, যা, খেয়ে যাওয়া যায় না? রাফি বাবার কাছে যেয়ে বাবাকে হঠাৎ জড়িয়ে ধরলো আর বলল, বাবা তুমি অনেক ভালো। কিরে, কী সব বলছিস? টাকা লাগবে নাকি বাইরে কোনো কাণ্ড করে এসেছিস? কিছুই না বাবা, মা কই? আমাকে নাস্তা দিতে বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি উপরে নিজের রুমে চলে গেল। খাবার টেবিলে বাবা মা এদিকে একটু আসো। কি হয়েছে? আমার একটা সরকারি চাকরি হতে পারে, আমার জন্য দোয়া করো। কি বলিস? কোথায়? মা শুনেই আল্লাহের কাছে দোয়া প্রার্থনা করা শুরু করলেন। আইসিটি ডিভিশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। যাক, তোর একটা ব্যবস্থা হলো তাহলে। এখন একটু শান্তি বাকি রইলো তোর বিয়ের, তাহলে একদম শান্তিতে থাকতে পারবো। কি বলো রাফির মা? ধুর, গাছে কাঁঠাল গোফের তেল, আগে হোক তারপরে সব দেখা যাবে। নিজের আইডিতে ঢুকলো। ঢুকে একটা নিউজ দেখে রাফির চোখ কপালে উঠল। ডিফেন্স মিনিস্ট্রির সাইবার ডিভিশনে মাফিয়া বয়। রাফি তা দেখে অবাক হয়। সে আগে কোনোদিনও ডিফেন্স মিনিস্ট্রির হয়ে কোনো কাজ করেনি, তাহলে তার নামে আইপি দিয়ে কেই কাজ করলো? রাফি অনেক চেষ্টা করলো, কিন্তু একটা কোডের মেসেজ ছাড়া কিছুই পেল না। মেসেজটি ছিল, আই উইল ফাইন্ড ইউ মাফিয়া বয়, মাফিয়া গার্ল। রাফির কপালের ভাঁজটা আরও লম্বা হয়ে গেল। সকাল সকাল ডিসি স্যারের অফার, আবার এখন সাইবার ডিভিশনে মাফিয়া বয়সে যে মাফিয়া গার্লের এত বড় কাণ্ড। রাফি কিছুক্ষণ হ্যাং হওয়া কম্পিউটারের মতো বসে থাকলো। সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল, তাই ভাবতে ভাবতে আবার আঙুলগুলো চালালো কিবোর্ডের ওপর। রাফি বসে গেল রিসার্চ করতে। একে তো মেজাজ খারাপ, যে কেউ একজন তার নামে নিয়ে নিল। না, এই মাফিয়া গার্ল সম্পর্কে জানতেই হবে। এত বড় একটা কাজের ক্রেডিট কেন মাফিয়া বয়কে দিয়ে দিল? রিসার্চ দেখে কিছুটা বিস্মিত হলো রাফি। খুব বেশি পুরাতন নয় এই মাফিয়া গার্ল, কিন্তু এরই মধ্যে মায়ানমারের প্রায় 300টা সাইট এবং ইন্ডিয়ার প্রায় 100 সাইট হ্যাক করে ফেলেছে এই মাফিয়া গার্ল। আর প্রতিটি হ্যাকিংই সে একটাই কোডের মেসেজ দিয়ে গেছে, আই উইল ফাইন্ড ইউ মাফিয়া গার্ল। রাফি আগেই দেখেছিল এই মায়ানমার এবং ভারতের সাইট হ্যাকিংয়ের কথা, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, কারণ ভেবেছিল হয়তো কোনো দেশপ্রেমিক হোয়াইট হ্যাট গ্রুপ এই কাজ করছে। রাফির কাছে কয়েকজন মেসেজও দিয়েছিল এই হ্যাকারকে খুঁজে বের করতে, কিন্তু সব কিছু মিলিয়ে আর সময় করে উঠতে পারেনি রাফি তখন। কে এই মাফিয়া গার্ল? মাফিয়া বয়ের ফ্যান নাকি কোনো সত্যিকারের মাফিয়া? বেশি মাথা খাটাতে চাইল না রাফি। কাগজপত্র সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু মাফিয়া গার্ল মাথায় জেগে বসলো রাফির। রবিবার ডিসি অফিসে সকাল সকাল পৌঁছে গেল রাফি। ডিসির অ্যাসিস্ট্যান্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইল। অ্যাসিস্ট্যান্ট তেমন গুরুত্বই দিল না। কয়েকবার বলার পরেও যখন অ্যাসিস্ট্যান্ট কোনো রেসপন্স করছিল না, তখন রাফি বলল, আপনি দয়া করে স্যারকে বলুন রাফি এসেছে। রাফি নামটা শোনার পর অ্যাসিস্ট্যান্ট এক প্রকার ভূত দেখার মতো লাফিয়ে উঠল। আপনি রাফি? জি আমি রাফি। আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, একটু অপেক্ষা করুন। এই বলে ডিসির অফিসের ভেতরে চলে যায় অ্যাসিস্ট্যান্ট। 20 সেকেন্ড পরই বের হয়ে রাফিকে ভেতরে ডাক দিল। রাফি ভেতরে উকি দেয়। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে রাফি যে, আসো আসো। রাফি পাশের সোফায় গিয়ে বসলো। রাফি খেয়াল করলো ডিসি আর অ্যাসিস্ট্যান্টকে কিছু বলে বাইরে চলে গেল। তারপর রাফি, সামনে এসে বসো। রাফি উঠে গিয়ে সামনে বসলো। কি সিদ্ধান্ত নিলে রাফি? সুযোগটা নিতে চাও তুমি? অবশ্যই নিতে চাই। দেশের হয়ে কিছু একটা করার আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি জানতাম তুমি আগ্রহ হবে। সম্প্রতি তোমার কাজের ডিফেন্স মিনিস্ট্রি থেকে শুরু করে সাইবার ডিভিশনের সবাই তোমার প্রতি কৃতজ্ঞ।
তোমার রিয়েল লাইফ আইডেন্টিটি এমনভাবে হাইড করে রেখেছো যে যদি মাসুম বা আমি তোমাকে না চিনতাম তাহলে হয়তো খুঁজলেই পাতাম না। রাফির কপালটা আবার কুঁচকে গেল। ডিফেন্স মিনিস্ট্রি সাইবার ডিভিশন। রাফির বুঝতে বাকি রইল না যে মাফিয়া গার্লের করা কাজের ক্রেডিটে আজ এনএসএ তাকে এত বড় সুযোগ দিল। প্রচণ্ড আত্মসম্মানে লাগলো রাফির। মাফিয়া গার্লের কাজের সুবাদে আজ রাফি এই সুযোগ পেল। কিন্তু রাফি তো নিজেও মন প্রাণ দিয়ে দেশের জন্য কিছু করতে চায় না, এর শেষ দেখতেই হবে। রাফি রাফি ডিসি স্যারের ডাকে ঘোর কাটল রাফি। দেখি ফর্ম আর কাগজপত্রগুলো দাও। কপালের ভাঁজ বজায় রেখে কাগজপত্রগুলো এগিয়ে দিল রাফি। কিছুক্ষণ কাগজগুলো দেখলো। হ্যাঁ, সব ঠিক আছে। তোমার ট্রেনিং হয়তো মাসখানেকের ভেতর শুরু হয়ে যাবে। তোমার জব ডিসক্রিপশন তুমি এনএসএ অ্যাডকোয়ার থেকে জানতে পারবে। তাই ততদিন তোমার চাকরির পরিচয় কেউ যাতে না জানিতে পারবে সেইভাবে থাকবে। তোমাকে সব রকমই ট্রেনিংই দেওয়া হবে। হয়তো তোমাকে আন্ডার কভার এজেন্ট হয়ে কাজ করতে হবে। বিস্তারিত তোমাকে ট্রেনিংয়ের আগেই জানিয়ে দেওয়া হবে। আমি আগে থেকে একটু হিন্ট দিয়ে রাখলাম। আচ্ছা স্যার, আপনার মাথা আমি নিচু হতে দেব না, দোয়া করবেন। রাফি অফিস থেকে বের হয়ে গেল বন্ধুদের কাছে। তাদের আজ পেট চুক্তি খাওয়াবে চাকরি পাওয়ার সুবাদে। বাসায় খুব আদর যত্ন চলছে তার, কিন্তু মাফিয়া গার্ল রাফির মাথায় চেপে বসে আছে। এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ রাফি জানতেও পারল না। এতটা এক্সপার্ট এই মাফিয়া গার্ল। পুরো সৌরমণ্ডল দিয়ে মনে হয় বিজ্ঞানীরা এতটা টেনশন করেনি যতটা রাফি এখন মাফিয়া গার্ল নিয়ে চিন্তিত। 3 দিন পর মেসেজ আসলো রাফির ফোনে এনএসএ থেকে। 2 দিন পর তার ট্রেনিং। সোজা এনএসএ এর হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। সকাল 10টা। রাফি বসে আছে এনএসএ এর হেডকোয়ার্টারে ওয়েটিং রুমে, সাথে প্রয়োজনীয় কাগজপত্র আর ওর ল্যাপটপ। ছিমছাম একটা অফিস, তবে মোটেই 8-10টা সরকারি অফিসের মতো নয়। একজন সুন্দরী ললনা অ্যাসিস্ট্যান্ট এসে দাঁড়ালো। আপনি রাফিকুল ইসলাম? জি আমি। ফলো মি প্লিজ। রাফি অ্যাসিস্ট্যান্টের সাথে সাথে চলতে শুরু করলো। অফিসের বেশ কিছু আঁকাবাঁকা করিডোর পেরিয়ে একটি দরজার সামনে থামলো সেই অ্যাসিস্ট্যান্ট। দরজাটি কোড দিয়ে লক করা। অ্যাসিস্ট্যান্ট পাসওয়ার্ড দিয়ে দরজাটি ওপেন করে রাফিকে ভেতরে যেতে বলল। আপনি এখানে ওয়েট করুন, ডাইরেক্টর স্যার কিছুক্ষণের ভেতরেই আপনার সাথে কথা বলবেন। ভেতরে ঢুকলো রাফি। বেশ বড়সড় একটা রুম, কিন্তু আসবাবপত্র বলতে শুধু একটা টেবিল এবং 2টা চেয়ার। রাফির কেমন যেন লাগলো। কিছু বলার জন্য পেছনে ঘুরতেই দেখে অ্যাসিস্ট্যান্ট রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল। কিছুটা বিচলিত হয়েও নিজেকে শান্ত রাখলো রাফি। দরজা সামনে রেখে চেয়ারে বসলো। রুমটা সাউন্ড প্রুফ। সিলিংয়ে একটি 360 ডিগ্রি ক্যামেরা আর 2 দেয়ালে 2টি সিসি ক্যামেরা বসানো। রুমের 3 দিকেই দেয়াল থাকলেও একটা দিকে রিফ্লেক্টিং গ্লাস দেয়া। চেয়ার ছেড়ে উঠে যায় রাফি। রিফ্লেক্টিং গ্লাসে আঙুল দিয়ে পরীক্ষা করে, না, রিফ্লেকশনে রাফির আঙুল এবং অরিজিনাল রাফির আঙুলের মাঝে কোনো গ্যাপ নেই। অর্থাৎ শুধুমাত্র সিসিটিভিতেই নয়, নিশ্চয়ই কেউ গ্লাসের পেছন থেকেও সরাসরি রাফির ওপর নজর রাখছে। রাফি বুঝতে পারল এটা তার জন্য একটা এক্সাম হল হতে চলেছে। মনে মনে আল্লাহর নাম জপতে জপতে চুপচাপ আবার চেয়ারে বসে পড়ল রাফি। 10 মিনিট হয়ে গেল, কিন্তু কেউ রুমে এলো না। আর এদিকে রাফি প্রেশার হাই হতেই থাকলো। হঠাৎ রাফি টের পেল কেউ একজন দরজা খুলছেন। 2 জন লোক রুমে আসলো, ইয়াং, সুটেড বুটেড। রুমে ঢুকেই তারা রুমটা ভালোভাবে এক নজর বুলিয়ে দরজার 2 পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই 3য় ব্যক্তির আগমন ঘটল। চেহারার গাম্ভীর্য আর রাশভারী ভাবি বলে দিচ্ছে ইনি হবেন দেশের এত বড় প্রতিষ্ঠানের প্রধান। রাফি দাঁড়িয়ে গেল। আপনি রাকিবুল ইসলাম? ভারী গলায় রাশভারী লোকটার চেয়ারে বসতে বসতে প্রশ্ন করে। জি আমি রাকিবুল ইসলাম। আমার পরিচয়টা পরে দিচ্ছি, তার আগে এটা বলো, তুমি নাকি নিজেকে মাফিয়া বয় দাবি করো? দ্য মাফিয়া বয়? স্যার ওটা আমার সাইবার নেম, মাফিয়া বয় নামে সবাই সাইবার জগতে আমাকে চেনে, তবে বাস্তব জীবনে আমাকে মাফিয়া বলে কেউ চেনে না। আই সে, তোমার বয়সের সাথে তোমার সুনামটা একটু বেশি অসামঞ্জস্যপূর্ণ। যাই হোক, বলে রাফির সামনে একটা ফাইল রাখলো। ফাইলটা পড়ো। রাফি ফাইলটা তুলে নিয়ে খুলে দেখা শুরু করলো। একটি ওয়েবসাইটের নাম, কিছু ইমেল আইডি, সাথে কিছু মানুষের ডিটেলস। এটা একটি জঙ্গিবাদী সংগঠনের ওয়েবসাইট, যার মাধ্যমে তারা দেশের যুব সমাজের কাছে ভুল তথ্য প্রচার করছে। আমাদের কাছে কিছু ইমেল আইডিও রয়েছে,
যেগুলোর মাধ্যমে তারা দেশের বড় বড় ব্যবসায়ীদের হুমকি প্রদান করছে, আর সাথে কিছু সম্ভাব্য জঙ্গিদের ডিটেলস। আমি চাই তুমি সিক্রেটলি এই ওয়েবসাইটটি হ্যাক করো এবং এর মূল হোতাদের খুঁজে বের করো। পাশাপাশি ইমেল আইডিগুলোর ডিটেলস আমার চাই। তোমাকে সব ধরনের রিসোর্স দেওয়া হবে। তোমার হাতে 6 ঘন্টা সময়। দেখি মাফিয়া বয়, তোমার রেপুটেশন ধরে রাখতে পারো কিনা। রাফি কিছুটা চিন্তায় পড়ে গেল। তবে এই রুমের পরিবেশ দেখে এমন চ্যালেঞ্জার অপেক্ষাই করছিল রাফি। দেশের জন্য কিছু একটা করতে পারলে আমি নিজেকে কৃতজ্ঞতা মনে করব। ওকে দেন, ইয়োর ক্লক ইজ অলরেডি টিকিং। নাও ইউ হ্যাভ লেস দ্যান 6 আওয়ার্স। বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং বাকি দুজনকে দেখিয়ে, এরা তোমার প্রয়োজনীয় রিসোর্স তোমাকে সরবরাহ করবে। ইউ নেম ইট, দে উইল ব্রিং ইট। 6 ঘন্টা পর দেখা হচ্ছে বলে হুমহুম করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ডাইরেক্টরের সাথেই উঠেই দাঁড়ালো রাফি। হাতটা বাড়িয়ে দিয়েছিল ডাইরেক্টরের দিকে, কিন্তু সেদিকে খেয়াল না করেই চলে যায়। নিজের ঘড়ির টাইমারে সময় সেট করে নিল রাফি। 2 ঘন্টা 30 মিনিট। রাফি জানে না কেমন ফায়ারওয়েল বা কোন লেভেলের সিকিউরিটি প্রোটেকশন দেওয়া থাকতে পারে ওয়েবসাইটটিতে, কিন্তু তারপরেও সে নিজেকে চ্যালেঞ্জ জানায় 6 ঘন্টার অপারেশন 2 ঘন্টা 30 মিনিটেই সফল করতে হবে। ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো রাফি। মনে মনে মাফিয়া গার্লের উপর রাগের বৃষ্টি ঝরাতে ঝরাতে অফিসারদের বলল, আমার ফার্স্ট এইড ল্যান্ড কানেকশন চাই, সাথে ডাটা সার্ভার অ্যাক্সেসও। একজন রুম থেকে বেরিয়ে গেল, অন্যজন টেবিলের পাশের দেয়াল থেকে একটা ল্যান্ড কানেকশন টেনে রাফির হাতে দিল। রাফি নিজের কাজ নিজের মতো গুছিয়ে নিতে পছন্দ করে, তাই সে তার ব্যবহার করা নেটওয়ার্ককে মডিফাই করে মাল্টিপল অ্যাক্সেস নেটওয়ার্ক বানিয়ে দিল। অর্থাৎ রাফি এই একটা কানেকশন এবং সার্ভার অ্যাক্সেস দিয়ে একই সাথে 7টা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে এবং প্রতি 3 সেকেন্ড অন্তর রাফির আইপি অ্যাড্রেস জাম্প করতে করতে মোটামুটি সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে, যাতে কেউ যদি বুঝতেও পারে যে ওয়েবসাইট হ্যাক হচ্ছে তবুও যেন মাফিয়া বয়কে ট্রেস করতে না পারে। 2 জন পর্যবেক্ষক গ্লাসের ওপাশ থেকে রাফির কাজকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কিরে, কি মনে হয় এই পুচকে ছেলে কি পারবে? ডাইরেক্ট স্যারও বেছে বেছে সবচেয়ে ট্রেন্ডিং আর টাফ কেসটা দিল ছেলেটাকে। যদি এই ছেলেটাই সত্যিকারের মাফিয়া বয় হয়ে থাকে, তাহলে এই কেস ওর কাছে দুধ-ভাত। তাহলে হয়ে যাক বাজি, 1000 টাকা। এই ছেলে পারবে না। আমাদের সাইবার ডিভিশনের সকল টিম প্রায় সপ্তাহখানেক লেগে গেছে এই কেসটাতে, যার প্রোগ্রেস 0 এর আশেপাশেই হবে। আর একটা ছেলে একটা ল্যাপটপ দিয়ে 6 ঘন্টায় হ্যাক করবে ওই ওয়েবসাইট? ইম্পসিবল। ছেলেটার কিবোর্ডের ক্ষিপ্ততা দেখে একটা সুপ্ত বিশ্বাস জন্মালো। সাবলীলভাবে চালিয়ে যাচ্ছে তার 10 আঙ্গুল ওই কিবোর্ডে। যাহ বাজে, যদি কেউ পারে তো এই ছেলেই পারবে। এসি রুমে বসে কিবোর্ডের ওপর ঝড় তুলছে রাফি। একের পর এক সিকিউরিটি এনক্রিপশন টপকে চলছে ওয়েবসাইটটির। চেষ্টা করছে যেন ওয়েবসাইট ডেভেলপার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের অ্যালার্ট না করে কাজটি সেরে ফেলতে। 30 মিনিট পার হয়ে গেছে। এসি রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম জড়িয়ে ফেলেছে রাফি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি উত্তেজিত রাফি। দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছে আজ সে, তাও আবার দেশের সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি হয়ে। উত্তেজনায় কাঁপছে রাফি। না, হচ্ছে না। তালগাছের আড়াই হাত বলে যে প্রবাদ বাক্য আছে, তার প্র্যাকটিস এক্সাম্পল এখন রাফির চোখের সামনে। কোনোভাবেই শেষ ফায়ারওয়ালটা টপকাতে পারছে না রাফি। কিছুক্ষণের জন্য থামল রাফি, চোখটা বন্ধ করে ভাবল, মাফিয়া গার্ল যদি 2 ঘন্টা 30 মিনিটের ভেতর আনোর সার্ভার খুঁজে বের করে ক্লাসিফাইড ইনফরমেশন ফেরত আনতে পারে, তাহলে মাফিয়া বয় কেন পারবে না এই সামান্য ওয়েবসাইট হ্যাক করতে? আবারও কিবোর্ডের ওপর হাত রাখল রাফি। মাফিয়া বয়ের রেপুটেশন নয়, বরং দেশের জন্য হলেও এই মিশন রাফিকে সাকসেসফুল করতেই হবে। আবারও ঝড় উঠল কিবোর্ডে। না, আর কোনো বাদই মানবে না রাফি। জটিল বাইনারি এনক্রিপশন ক্র্যাক করে শেষ ফায়ারওয়ালটাও টপকে যায় রাফি। সামনে চলে আসে ডেভেলপার অ্যাডমিন অর্থার সহ ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত সকলের আইপি অ্যাড্রেস ও অ্যাক্সেস কোড। লম্বা একটা স্বস্তির শ্বাস নেয় রাফি। স্টপ ওয়াচের দিকে তাকিয়ে দেখে 49 মিনিট 53 সেকেন্ড। বা নিজের টাইমিং দেখে নিজেই ইমপ্রেস হলো রাফি। সব ডাটা ডাউনলোড করা শুরু করলো রাফি, আর অফিসারদের বলল যেন ডাইরেক্টর স্যারকে খবর দেওয়া হয় কাজ শেষ হয়ে গেছে।
অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ বলে না যে তারা অবাক হয়েছে, কিন্তু তাদের চোখগুলো ছিল দেখার মতো। জব ডান, ইউ মাস্ট বি জোকিং। রাফি মুচকি হেসে নিজের ল্যাপটপটা ঘুরিয়ে দিল অফিসারদের দিকে। দুইজনই খানিকটা ঝুঁকে পড়ে কিছুক্ষণ তাকিয়ে দেখলো কম্পিউটারের মনিটর। ঝোঁকা অবস্থায় চোখাচোখি হলো রাফির সাথে। রাফি বুঝতে পারল দুইজনের চোখেই রাজ্যের বিস্ময়। একজন অফিসার ছুটে বাইরে চলে গেল, অন্যজন কপাল কুঁচকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল তার নিজের জায়গায়। অন্যদিকে ডাইরেক্টরের অফিস রুম। স্যার, দ্যাট কিড হ্যাজ ডান ইট। হোয়াট? ইম্পসিবল! এখনো 1 ঘন্টাও হয়নি। আর ইউ শিওর অফিসার? অ্যাবসলিউটলি স্যার। লেটস চেক দ্যাট আউট, শ্যাল উই? এক প্রকার ছুটতে ছুটতে রুমে ঢুকলেন ডাইরেক্টর। ততক্ষণে রাফি প্রায় শেষ করে ফেলেছে ইমেল আইডিগুলোর অ্যাক্সেসের কাজ। ডাইরেক্টর টেবিলের উপর 2 হাত ঝুঁকে বলে, শো মি। এক্সাইটমেন্ট নিয়ে রাফি আবারও ল্যাপটপটি ঘুরিয়ে দেয় ডাইরেক্টরের দিকে। কিছুক্ষণ ঘেটে ঘুটে চোখ চকচক করে উঠল ডাইরেক্টরের। টেবিলের উপর 2 হাত চাপড়ে সজোরে বলে উঠলেন, ইয়েস ইয়েস ইয়েস, ওয়েল ডান মাফিয়া বয়, ওয়েল ডান। তোমার মতো চৌকুশ তরুণদের জন্য হয়তো আজও দেশের মাটি সুরক্ষিত। গর্ব আর উল্লাস ভরা চোখ নিয়ে রাফির কাঁধে হাত রেখে বললেন ডাইরেক্টর। নিজেই হাত বাড়িয়ে দিলেন রাফির দিকে। মাই নেম ইজ ব্রিগেডিয়ার ইজাজ মামুন, ডাইরেক্টর অফ NSA। রাফির বুকটা ভরে গেল সম্মান আর উৎসাহে। হাতটা বাড়িয়ে করমর্দন করলো NSA এর সর্বোচ্চ কর্মকর্তার সাথে। ওয়েলকাম টু দ্য এজেন্সি, রাফিউল ইসলাম একে মাফিয়া বয়। থ্যাংক ইউ স্যার। নিজের আত্মবিশ্বাস ফিরে পেল রাফি। হতে পারে মাফিয়া গার্লের সাফল্যের পেছনে NSA এর ওকে চাকরি অফার করছে, কিন্তু রাফি নিজের যোগ্যতায় যথাযথ প্রমাণ দিয়েই এজেন্সিতে নিজের জায়গা করে নিয়েছে। নিজের যোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য মাফিয়া গার্লের ওপর বিরক্ত হলেও নিজের আত্মবিশ্বাস ফিরে আসায় আজ একটু বেশি খুশি রাফি। তোমাদেরকে কি বলে ডাকবো? আমার ডাক নাম রাফি, আপনি আমাকে রাফি বলে ডাকতে পারেন। এদিকে প্রথম পর্যবেক্ষক তার ধরা বাজিকে নিছক ইয়ার্কি বলে চালিয়ে দিতে চাইলেও তার সহকর্মী বাজির টাকা আদায় করার ব্যাপারে তুলকালাম করার জন্য তৈরি। রাফি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো তার কর্মজীবনের সর্বপ্রথম চ্যালেঞ্জ ভালোভাবে পার করতে পারার জন্য। ইয়া আল্লাহ, এমনিভাবে জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো যেন এভাবেই দূর করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। সাইবার টিমের কাছে ওয়েবসাইট ও ইমেল আইডির অ্যাক্সেস তুলে দিয়ে রাফি রওনা দেয় সেই 2 অফিসারের পেছন পেছন ডাইরেক্টরের স্যারের অফিসের দিকে নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে। ডাইরেক্টর স্যারের অফিসের সামনে এসে দাঁড়ালো ওরা 3 জন, রাফি এবং 2 অফিসার। একজন অফিসার ভেতরে উঁকি দিয়ে রাফিকে ইঙ্গিত করলো ভেতরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভেতরে এসো রাফি। রাফি গিয়ে চুপচাপ স্যারের সামনে গিয়ে বসলো। স্যারের ফোন আলাপ চলতে চলতে রাফি ঝট করে এক নজরে দেখে নিল পরিপাটি সাজানো রুম। এক পাশ দেখতে অনেকটা সরকারি কর্মকর্তার অফিস ডেস্ক হলেও অন্য সাইডটা সম্পূর্ণ আলাদা। একটা ছোট্ট লাইব্রেরির সাথে আলট্রা হাইটেক কনফারেন্স হল। দুঃখিত রাফি। রাফি বলো, কেমন লাগলো আজকে টাস্ক কমপ্লিট করতে? অনেক বেশি হালকা লাগছে। হালকা লাগছে? জি, আজ আমার অনেক দিনের স্বপ্নের একটি ধাপ পূরণ করতে পেরে খুব হালকা লাগছে। আপনার সাথে কাজ করার সুযোগ পেয়ে অসম্ভব ভালো লাগছে। বাহ, তোমার দেশপ্রেমের তারিফ করতে হয়। এর মধ্যে অফিসার 1 রুমে আসার পারমিশন চাইল। স্যার পারমিশন দিতেই সে রুমে এসে স্যারের সামনে কিছু ডকুমেন্টস সহ একটা ক্লিপবোর্ড রাখলেন। ডাইরেক্টর সেই অফিসারকে উদ্দেশ্য করে বললেন সব ঠিকঠাকভাবে নিয়ে এসেছে কিনা। অফিসার হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ডাইরেক্টর স্যার ডকুমেন্টসগুলোর ওপরে চোখ বুলালেন আর তারপর একে একে সবগুলো পেপারে সাইন করে দিলেন। তার মধ্য থেকে একটি কাগজ সরাসরি রাফির দিকে বাড়িয়ে দিলেন। নাও রাফি, পড়ে দেখো। কাগজটি নিতে নিতে রাফির বুকটা আবার টিপ টিপ করতে শুরু করলো। না জানি আবার কোন নতুন টাস্কের অর্ডার এলো, কিন্তু কাগজটার দিকে চোখ পড়তেই রাফির চোখ দুইটা চকচক করে উঠল। বোল্ড করা 2টা শব্দ দেখে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। প্রচণ্ড উত্তেজনায় রাফি কাঁপতে শুরু করলো। বাকিটা না পড়ে রাফি স্যারকে ধন্যবাদ দিতে চাইল, কিন্তু ডিরেক্টর স্যার রাফিকে পুরোটা পড়ার জন্য ইঙ্গিত করলেন। তাই কিছুটা কৌতূহল মিশ্রিত উত্তেজনা নিয়ে রাফি পড়তে থাকলো।
অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী রাফিকে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে আইসিটি ডিপার্টমেন্টের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা তোমার কভার আপ অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোমাকে যেন এনএসএ সম্পর্কিত কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় সেজন্য। তোমার হাজিরা, বেতন সব কিছু এনএসএ হয়ে তথ্য মন্ত্রণালয়ে রেকর্ড হবে। স্পেশাল অপস ট্রেনিংয়ের জন্য তোমাকে টানা 6 মাস পুরোপুরি তোমার চিরায়ত দুনিয়ার বাইরে কাটাতে হবে। নো কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট। তোমার অবর্তমানে তোমার পরিবারের সকল নিড পূরণ করবে আমাদের 2 জন অফিসার। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তারা হ্যান্ডেল করবে, কিছু এক্সেপশন ছাড়া, যেগুলো তুমি ছাড়া আর কেউ ফিল আপ করতে পারবে না। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। রাফি বুঝতে পারল যে তিনি ডেথ ইমার্জেন্সির কথা বোঝাচ্ছেন। কিছুক্ষণের জন্য রাফি মাথা নিচু করে বসে রইল। দেশের জন্য কিছু করতে চাইলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাম রেডি ফর ইউর ডিউটিস স্যার। হয়তো এতটা দ্রুত এই উত্তর আশা করছিলেন না ডাইরেক্টর, তাই বিস্ময়ের সাথে রাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আজ থেকে 7 দিন পর তোমার ট্রেনিং শুরু। সবার সাথে দেখা করে কথা বলে নাও, কারণ 6 মাস তাদের সাথে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকতে হবে তোমাকে। গুড লাক, সি ইউ ইন 7 days। ডাইরেক্টর স্যারের সাথে হাত মিলিয়ে রুম থেকে বের হয়ে এলো রাফি, আর ভাবতে থাকলো কতটা কঠিন হতে চলেছে তার সাদামাটা জীবন। সামনের 6 মাসের নিঃসঙ্গতার কথা ভেবে 7 দিনের পুরোটা সময় পরিবার, বন্ধুবান্ধব আর আপনজনদের সাথে কাটাতে চাইল রাফি। 7 দিন টানা সাইবার জগৎ থেকে বাহিরে থাকায় মাফিয়া গার্ডের প্রতি চিন্তাটা কিছুটা ফিকে হয়ে গেল রাফির। 7ম দিনে সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নিল রাফি। মোবাইলটা ইচ্ছা করে সাইলেন্ট মোড অন করে বালিশ চাপা করে রেখে গেছে, যেন সবাই ভাবে হয়তো ভুলেই মোবাইলটা রেখে চলে গেছে। যাওয়ার পথের বারবার ফিরে দেখছিল সবাইকে। বলা তো যায় না, আলা না করুক 6 মাস পর যদি আর দেখা না হয়। এদিকে প্রায় বছরখানেক ধরে সাইবার দুনিয়ায় নতুন এক প্রিডেটরের আবির্ভাব হয়েছে, কোড নেম মাফিয়া গার্ল। অতি অল্প সময়ে এতটা ট্রেন্ডিং হওয়া একদমই ছেলে খেলা নয়। ইম্পসিবলকে পসিবল করা মাফিয়া গার্লের দাপট আর পারদর্শিতা সাইবার ওয়ার্ল্ডের সবাইকে মানতে বাধ্য করেছে যে মাফিয়া গার্ল এই সাইবার দুনিয়ায় রাজত্ব করতে এসেছে। মাফিয়া গার্ল সম্পর্কে সবচেয়ে মজার ব্যাপার হলো 1 বছর আগে মাফিয়া গার্লের কোনো সাইবার হিস্ট্রি নেই, যেন খুব নিপুণভাবে নিজেকে একটা ঘোস্টে রূপান্তর করে রেখেছে। এমনকি মাফিয়া গার্লের কর্মকাণ্ড তখনই মানুষের চোখে পড়ে যখন সে নিজে থেকে তা চোখে ফেলতে চায়। কম বেশি সব মারকুটে ওয়েব ডেভেলপার আর ফায়ারওয়াল এক্সপার্টকে নিদারুণ নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে এই মাফিয়া গার্ল। কেউ কেউ তো মনে করে মাফিয়া গার্ল মায়ের প্যার থেকে কমপ্লেক্স কোডিং শিখে সোনার সিপিইউ মুখে নিয়ে জন্মেছে। হাস্যকর হলেও আপনার সারা জীবনের সাইবার হিস্ট্রি আর সাথে সকল অনলাইন অ্যাকাউন্টের, সোশ্যাল মিডিয়া, ব্যাংক, টপ সিক্রেট, ওয়েবসাইট এবং অন্যান্য ইউজার নেম ও অ্যাক্সেস কোড, এমনকি ভুল করে দেওয়া গুগল সার্চ হিস্ট্রি সহ সমস্ত ইনফরমেশন খুঁজে বের করতে মাফিয়া গার্লের সময় লাগবে কয়েক মুহূর্ত। রিয়েল লাইফে আপনি যদি ভয়ানক ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, সাইবার জগতে মাফিয়া গার্লের কাছে আপনি একটা ডিকোডেড ওপেন বুক। হাসি উড়ে গেল তো। মাফিয়া গার্লের ভয়াবহ ছবলটা সাইবার ওয়ার্ল্ডের সামনে আসে পৃথিবীটা নামি দামি একটা ব্যাংকের ঘটনা থেকে। ব্যাংকটাকে বলা যায় সারা দুনিয়ার সব কালো টাকার সুরক্ষিত লকার। মাফিয়া গার্ল বেছে বেছে কয়েকশো অ্যাকাউন্ট হোল্ডারের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে তাদের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা সারা দুনিয়া জুড়ে নামি দামি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। মাফিয়া গার্ল তার কোডিং এতটা সূক্ষ্মভাবে তৈরি করেছে যে ট্রানজ্যাকশন কনফারেন্স কলও ও SMS-এ ট্রেস করে তা অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল থেকে ক্লোন করে অ্যাকাউন্ট হোল্ডারের পূর্ববর্তী ট্রানজ্যাকশন কনফার্মেশন কলের রেকর্ডিং শুনিয়ে দেয় ও বর্তমান OTP ইনপুট করে দেয়, যাতে করে ব্যাংকও ট্রানজ্যাকশন কনফার্ম করে দিতে পারে। এই পুরো বিষয়টিতে অ্যাকাউন্ট হোল্ডারের কোনো আজ পর্যন্ত লাগে না এই ট্রানজ্যাকশনের ব্যাপারে। সর্বশেষ ট্রানজ্যাকশন কনফার্মেশন মেসেজটিও মোবাইল পর্যন্ত পৌঁছাতে দেয় না এই মাফিয়া গার্ল। মোট টাকার অঙ্কটি লিখতে মিনিমাম 11টি শূন্যের দরকার পড়ে। এত বড় ঘটনা ঘটাতে মাফিয়া গার্ল সময় নিয়েছিল মাত্র 9 দিন। আর এই ঘটনার ভিকটিম কয়েক লাখ অ্যাকাউন্ট হোল্ডারদের বেশিরভাগই বিভিন্ন দেশের বিভিন্ন রাজনীতিবিদ, মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারগণ তাদের মাস শেষের ট্রানজ্যাকশন হিস্ট্রি ও প্রেজেন্ট অ্যামাউন্ট দেখার আগ পর্যন্ত টেরও পায়নি যে তাদের মূল ব্যালেন্স থেকে কয়েক জোড়া করে শূন্য কমে গেছে। ব্ল্যাক মানি হবার কারণে এদের কেউই আইনের সাহায্য নিতে পারেনি। কয়েকজন
বিশেষজ্ঞ অবশ্য মাফিয়া গার্লের এই তুখোর বিচক্ষণতার সাথে সাইবার দুনিয়ার দাপিয়ে বেড়াতে পারার একটা কারণ আন্দাজ করতে পেরেছে। হয়তো মাফিয়া গার্ল একটা নেক্সট জেনারেশনে হাইব্রিড মাল্টি হেডেড ওয়ার্ম হাইড্রা কম্পিউটার ভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছে, যা এখন পর্যন্ত কোরার এবং হ্যাকারদের কাছে স্বপ্ন আর সাইবার সিকিউরিটি ও ফায়ারওয়াল এক্সপার্টদের জন্য একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। হাইড্রা এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রামই বা ভাইরাস যা সিমোল্টেনিয়াসলি কানেক্টেড নেটওয়ার্কের সকল সার্ভার, আইপি অ্যাড্রেস, অনলাইন ডিভাইস সহ সব কিছুর সিকিউরিটি এনক্রিপশন ভেঙে ডিরেক্ট অথরাইজ অ্যাক্সেস করে নেয়। সহজভাবে বলতে হলে ধরে নিন এই পুরো সাইবার নেটওয়ার্কটি একটি আবাসিক এলাকা, যার প্রতিটা ঘর এক একটি পার্সোনাল অথবা ডিভাইসের অথবা সার্ভারের আইপি অ্যাড্রেস এবং প্রতিটি ঘরের লক হলো ফায়ারওয়াল অথবা মাল্টিপল সিকিউরিটি সিস্টেম। এমন একটি আবাসিক এলাকার হাইড্রা হলো এমন একটা মাস্টার কি যা দিয়ে খোলা যাবে না এমন কোনো ডোর, উইন্ডো বা ব্যাকডোর লক এই আবাসিক এলাকায় নেই, এবং সেজন্য মাফিয়া গার্লকে দরজায় নকও করতে হবে না। হাইড্রা এমনই ভয়ঙ্কর কম্পিউটার প্রোগ্রাম যা নিউক্লিয়ার লঞ্চ কোড ক্র্যাক করে লঞ্চ কমান্ড ইনিশিয়েট করতে সক্ষম। কতটা ব্রিলিয়েন্সি আর কোডিং মিশ্রিত নিউরন নিয়ে জন্মালে এমন দুর্ধর্ষ আর ভয়ঙ্কর একজন মাফিয়া গার্ল পাওয়া যায়, তা এখনও চিন্তাসীমার বাইরেই রয়ে গেছে। এইদিকে জঙ্গি সংগঠনটি টের পেয়ে যায় তাদের ওয়েবসাইটটি হাতছাড়া হবার বিষয়টি, কিন্তু এতটা স্ট্রং ফায়ারওয়াল তুলে দিয়ে হয়েছে ওয়েবসাইটটিতে যে পিসি প্যানেলের অথরাইজড ডেভেলপার ও ইউজাররা তাদের মাস্টার কি দিয়েও ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারছে না। যখন সব জঙ্গিগুলো জবুথবু হয়ে নিজেদের সকল হার্ড এভিডেন্স নষ্ট করে গ্রেফতার এড়াতে ব্যস্ত, ঠিক তখন জঙ্গি সংগঠনটির প্রধান একটা আননোন সোর্স থেকে কল পেল, একটা কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েস। I can save you all and also your website, but I want something in return. If you can save us, we shall give you anything you want, everything you want. Anything? Yes, anything, whatever you ask. আরও কিছুক্ষণ ফোনে কথা বলল জঙ্গি প্রধান। সেকেন্ড ইন কমান্ডকে ডাকলেন নিজের রুমে। আমাদের সাইবার সেলের কি অবস্থা? কতটুকু অ্যাক্টিভ আছে? অনেক দিন অ্যাক্টিভ ছিল না, তবে সবসময় প্রস্তুত আছে। অ্যাক্টিভ করো সবাইকে, আরও ব্ল্যাক হ্যাট হায়ার করো। উই হ্যাভ ওয়ার্কস টু ডু। নতুন কোনো মিশন? ইয়েস, লেটস প্রিপেয়ার ফর ওয়ার, সাইবার ওয়ার। কিন্তু আমাদের ওয়েবসাইট তো কম্প্রোমাইজড হয়ে গেছে। আমাদের সবার জীবন এখন ভয়ঙ্কর বিপদে ঝুলছে। এর মধ্যে এমন একটা ডিসিশন নেওয়াটা। কমান্ডারকে ইশারায় থামিয়ে দিয়ে, ওটা নিয়ে এখন না ভাবলেও হবে। শি কল্ড, শি হ্যান্ডেল এভরিথিং। শি হু? মাফিয়া গার্ল। দ্য মাফিয়া গার্ল। ইয়েস, নাও গো, প্রিপেয়ার ফর ওয়ার। এনএসএ এর ডাইরেক্টরের কাছে একটা ইনফরমেশন এলো। কে বা কারা অতি সন্তর্পণে রাফির হ্যাক করা ওয়েবসাইট ও তাতে থাকা ইনফরমেশন রিলেটেড সকল ফাইল বের করে নিয়ে গেছে। কোনো রকম অ্যালার্ট ছাড়া ও তো এক প্রকার অসম্ভব। ডাইরেক্টর স্যার কিছুক্ষণের জন্য হলেও রাফির প্রয়োজন। কিভাবে এত বড় একটা ঘটনা ঘটলো? আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক খুঁজে বের করো কে কাজ করেছে, জলদি। 2 দিন পর জঙ্গি প্রধানের প্রিন্টারটি অটোমেটিক রান করে কিছু একটা প্রিন্ট শুরু করলো। প্রিন্ট হতে হতে প্রধানের মোবাইলটি বেজে উঠল। আননোন সোর্স, কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েস। Did you got the list? প্রিন্টার থেকে বের হওয়া কয়েকটি কাগজ তুলে নিল প্রধান। বেশ কয়েকটা ওয়েবসাইটের একটা লিস্ট। প্রিন্টারটি ঘরের 8টা ল্যাপটপ ও কম্পিউটারের সাথে প্রাইভেট ওয়্যারলেস কানেকশনে আছে। প্রধান ভাবলেন হয়তো ঘরে আছে যার সাথে সে কথা বলছে, সে দূরে সবাইকে বলতে যাবে ঠিক তখনই। Don't bother. I'm not in your house, but I know where you are. Did you get the list? Yes. Good. Then you know what to do. Start digging. I got your website and other additional data from the source. Don't worry. Now finish my job or I will finish you.
Okay, consider it done. লাইনটা কেটে যায়। রাফি তো সম্পূর্ণ নতুন একটা জগতে এসে পড়ে। ট্রেনিং সেন্টারের করিডোর আর অবস্থান দেখলে কে বলবে যে এখানেই দেশের রাষ্ট্রীয় সাইবার যোদ্ধা তৈরি হয়। দরজার সামনে দিয়ে হেঁটে গেলেও মনে হবে না এখানে একটি ট্রেনিং সেন্টার আছে। সাইবার জগতের বাইরে হাজার লোকের ভিড়ে এমন লুকোচুরি করা যায় তা রাফির জানা ছিল না। ট্রেনিং সেন্টারে 70% আন্ডারগ্রাউন্ডে আর প্রবেশদ্বার কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দ্বিতীয় লকারের দরজা। একজন মানুষকে যত ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ দেওয়া সম্ভব মোটামুটি সবই রাফিকে দেওয়া হলো। হায়ার আইকিউর কারণে রাফিকে মানসিক চ্যালেঞ্জগুলো টপকাতে বেশি বেগ পেতে হয়নি। তবে পুরো ট্রেনিং সেশনে রাফির সবচেয়ে পছন্দের কাজটি ছিল লাইব্রেরির বইগুলো পড়ে শেষ করা। দেশ বিদেশের নামি দামি ও বেনামি লেখকের লেখা কোডিং ও হ্যাকিং সম্পর্কিত অপ্রকাশিত অসংখ্য বই যা ব্যান করে দেওয়া হয়েছে। রাফি এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। এই 6 মাসে রাফির সাথে সাইবার দুনিয়ার সম্পর্কে ছিল না বললেই চলে। আর রাফি আন্দাজও করতে পারেনি যে ট্রেনিং শেষে কী অপেক্ষা করছে তার জন্য। সাইবার দুনিয়ায় নতুন করে ঝড় উঠল। উস্কানিমূলক হ্যাকিং শুরু হলো। এক এক করে ভারতের 30টি উগ্রবাদী সাইট হ্যাক হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো দেশ বা কোনো হ্যাকার গ্রুপ এর দায়ভার স্বীকার করল না। একইভাবে মায়ানমারের প্রায় সমপরিমাণ সাইট ডাউন হয়ে গেল আর কোনো গ্রুপই এর দায় নিল না। এভাবে বিভিন্ন দেশে বেশ কয়েকটি হামলা হলো, কিন্তু কেউ তার দায়িত্ব না নেয় সবাই চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। এতগুলো হামলা অথচ কোনো স্বীকারোক্তি, কোনো দায়ভার ছাড়া করার কোনো কারণ কেউ খুঁজে পেল না। অবশেষে সবাই ধারণা করে নিল হয়তো কোনো একটি শক্তিশালী সংগঠনই সকল আক্রমণ চালিয়েছে। একবারে এক দেশ আক্রান্ত হয় এই সাইবার অ্যাটাকে। টানা মাসখানেক ধরে চলে বিভিন্ন দেশে এমন উদ্দেশ্যবিহীন সাইবার আক্রমণ। মাসখানেক বিরতি নিয়ে আবারও শুরু হয় সাইবার হামলা। আগেরবারের মতো একটা সিকোয়েন্সে দেশগুলো আক্রান্ত হতে থাকে, কিন্তু সাইটের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এবার প্রায় 2 মাস ধরে চলে এই তাণ্ডব। অনেক খোঁজাখুঁজি করেও জানা গেল না এসব কারা করলো, কী উদ্দেশ্য নিয়ে করলো। জল্পনার জট আর খুলতেই চাইল না। অবশেষে শ্বাসরুদ্ধতর 6টা মাস শেষ হলো। ট্রেনিং শেষে এনএসএ এর মেরিট লিস্টে নিজের জায়গা করে নিল রাফি। ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ক্যাডেট অফ এনএসএ হিস্ট্রি। শেষ করে যত দ্রুত সম্ভব বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাফি। কতদিন পর বাড়ি যাবে, কেমন আছে সবাই, এটা সেটা ভাবতে ভাবতেই মাফিয়া গালের কথাও মনের কোনায় উকি দিল। না জানি আবার কোন কাণ্ড বাঁধিয়ে রেখেছে সাইবার দুনিয়াতে। বাসায় যাওয়ার পর তাকে অফিসের গাড়ি রাস্তা থেকে পিক আপ করে নেয়। গন্তব্য হেড অফিস। অফিসে এসে সবার প্রথমে ডাইরেক্টর স্যারের রুমে গেল। আসতে পারি স্যার? খেয়াল না করে ফাইল কাটতে কাটতে কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। আরে রাফি, তোমাকে খুঁজছিলাম মনে মনে। কনফারেন্স হলে চলে যাও বলে অফিসের অপর প্রান্তে ইশারা করলেন। ইমার্জেন্সি টিম মিটিং 5 মিনিটের ভেতর আমার রুমে, ফার্স্ট। রাফি বুঝতে পারলো সিরিয়াস কোনো ইস্যু তৈরি হয়েছে, তাই চুপচাপ গিয়ে কনফারেন্স টেবিলে গিয়ে বসলো। টেলিফোন রেখে ডাইরেক্ট স্যারও চলে এলেন কনফারেন্স হলে। সবাই আসার আগে কিছু কথা সেরে নেওয়া দরকার। তোমাকে যে ওয়েবসাইটটা হ্যাক করতে দেওয়া হয়েছিল সেই ওয়েবসাইটটি আমাদের হাতছাড়া হয়ে গেছে, আর সাথে ওই রিলেটেড সকল ডাউনলোডেড কপিও। কে বা কারা এই কাজ করেছে তা বোঝা যাচ্ছে না। এমনও হতে পারে এই প্রতিষ্ঠানের ভেতরেই কেউ এই কাজ করতে পারে। সো ট্রাস্ট নো ওয়ান আনটিল ইউ ফাইন্ডস আউট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, মিস্টার রাফি? ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ড। টিম মিটিংয়ে পুরো টিম ওয়েবসাইটের অবস্থা, ডাউনলোডেড ফাইল লোকেশন, রিলেটেড সার্ভারের অবস্থা সহ তৎকালীন ফায়ারওয়েল কন্ডিশন ও রাফিকে বুঝিয়ে দিল। একজন BCCAO বাংলাদেশ সাইবার ক্রাইম অ্যানালাইসিস অফিসার হিসেবে রাফিকে এক্সিকিউটিভ ডিসিশন নিতে হবে। রাফি সরাসরি চলে গেল অ্যাক্সেস প্যানেলের ব্যাকডোর সার্ভারে, যেখানে কে কখন কিভাবে কোথা থেকে কোন সার্ভারটা কখন ব্যবহার হয়েছে এবং কি কি ফাইল অ্যাক্সেস হয়েছে তা চেক করতে। রাফি ভাবে এখানে অবশ্যই কিছু থাকার কথা। হ্যাঁ, এটা আছে যে ওই দিন কেউ একজন সার্ভারটি অ্যাক্সেস করেছিল, কিন্তু কে ও কিভাবে বা কোথা থেকে তার কিছুই এখানে নেই। একদমই ফাঁকা। কিভাবে সম্ভব? যেন কেউ ইন্টেনশনালি কাজটা করে সব লগ মুছে দিয়েছে। মাফিয়া গার্ড নয় তো? মনে মনে বেজে ওঠে রাফি। জলদি গিয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে রাফি। আজ টানা 6 মাস পর নিজের ল্যাপটপটা নিয়ে বসলো রাফি। ঘাঁটতে ঘাঁটতে পেয়ে যায় একটা ক্লু। দেখে মোডস কোডের মতো লাগছে, তাই রাফি ডিকোড করা শুরু করলো।
ডিকোডেড রেজাল্ট ছিল কয়েকটা ওয়ার্ড: ইউজলেস, ওন্ট হেল্প, ক্র্যাকিং ফর ইউ, মাফিয়া গার্ল। এটা দেখে রাফির মাথা আরও বিগড়ে গেল। কেন এবার রাফিকে হেল্প করতে চায় বলে কি যা খুশি তাই করবে? একদম এনএসএর সার্ভার হ্যাক। হঠাৎ মোর্স করে কিছু পরিবর্তন শুরু হয় যা নজর এড়ায় না রাফির। এমন পরিত্যক্ত ট্রাকের ওপরও কন্ট্রোল রয়েছে মাফিয়া গার্লের, নাকি ডিকোড করার কারণে সিক্রেটলি মাফিয়া গার্ল টের পেয়ে গেল আমার উপস্থিতি? রাফি ভাবতে ভাবতে ডিকোডিং শুরু করে। বেশ চমক দেওয়া একটা মেসেজ পেল রাফি। ওয়েলকাম ব্যাক, হেয়ার ইজ ইউর ব্যাক গিফট 123.45 রাফি বুঝতে পারল না মাফিয়া গার্ল ওকে আইপি অ্যাড্রেস কেন পাঠালো, কিন্তু আইপি অ্যাড্রেসটা পরিচিত লাগলো রাফির। ভালোভাবে দেখে রাফি পুরোদস্তুর অপ্রস্তুত হয়ে পড়ে। যে সার্ভার থেকে ওয়েবসাইটের ডিটেলস চুরি করা হয়েছিল সেই সার্ভারের অ্যাড্রেস এটা। মানে মাফিয়া গার্ল এখনও বসে আছে এনএসএর সার্ভারে। বাধ্য হয়ে সব সার্ভার সিস্টেম অফলাইন করার নির্দেশ দেয় রাফি। তারপর আইপি অ্যাড্রেসটাতে সার্ভার লিঙ্ক দিয়ে ঢুকলো রাফি। সেখানে প্রেজেন্ট নাম একটা নতুন ফাইল। অবাক কাণ্ড, সকালে রাফি যখন এসে চেক করেছিল তখনও ছিল না ফাইলটার ক্রিয়েশন টাইম 1 minutes ago, অর্থাৎ মাত্র 1 মিনিট আগে ফাইলটা তৈরি হয়েছে। ইনভেস্টিগেশন চলার কারণে সার্ভারটি আইসোলেট করা হয়েছিল, কিন্তু অফলাইন নয়। রাফি কিছুটা ভরকে যায়। ফাইলটার স্ট্যাটাসও বেশ বড়সড়। যাই হোক, ফাইলটার ডিটেলস অ্যানালাইসিস করে কোনো রকম থ্রেড খুঁজে পেল না রাফি। ওপেন করলো ফাইলটা। প্রায় 50টার ওপর ফোল্ডার, আর ফোল্ডারগুলোর নামও এক একটা দেশের নামে। চোখ বুলিয়ে নিজের দেশের নামটাও দেখতে পেল রাফি। কপাল কুঁচকে ফোল্ডারটা ওপেন করলো রাফি। খুলেই চোখ কপালে। যে জঙ্গি ওয়েবসাইটটা নিয়ে এত তুল গেলাম সেই ওয়েবসাইটের সব ছোট বড় ডিটেলস সহ ওই জঙ্গি সংগঠনের দেশীয় হোতাসহ দেশীয় জঙ্গি সার্ভার সেলের সরব সদস্যদের আসল নাম ও ছবি, বর্তমান ঠিকানা, ব্যবহৃত স্যাটেলাইট ফোন নাম্বার সহ সব ধরনের পার্সোনাল ডিটেলস। 50টা ফোল্ডারে এমন কয়েক হাজার জঙ্গি ও ব্ল্যাক হ্যাট হ্যাকারদের ডিটেলস রয়েছে, যা এক বিশাল ব্যাক থ্রু। আরও ঘেটে ঘুটে কিছু নথি পেল রাফি, যা এই পুরনো সংস্থাটির বৈদেশিক শাখার সাথে কানেকশন প্রমাণ করে। মানে এই 50টির মতন দেশে এই একটা জঙ্গি সংগঠন বিভিন্ন নামে তাদের কার্যক্রম পরিচালনা করে, কিন্তু এরা আসলে অভিন্ন কোনো উগ্রপন্থী নয়। একটাই জঙ্গি সংগঠন, তাহলে এদের মূল হোতাকার? প্রেজেন্ট নামের ফোল্ডারটির একদম শেষে একটা ফোল্ডার পেল রাফি। কনফিডেন্সিয়াল নামের ফোল্ডারটির ভেতরে রাফি যা পেল তা দেখার জন্য সে তৈরি ছিল না। বিভিন্ন দেশ ও সংস্থা ঘুরে যে টাকাগুলো এই জঙ্গি সংস্থাকে চালানোর জন্য সরবরাহ করা হতো তা সে এক সময়কার নামকরা উদ্ভাস্ত শিবির থেকে, যা বর্তমানে এক সুপার জায়ান্ট দেশ হিসেবে পরিচিত। হাজারো নথিপত্র রয়েছে এখানে যা এই ঘটনার সত্যতা যাচাই করে, যার ভেতর ব্যাংক ডকুমেন্টস, ফোন রেকর্ডিংস, মিশন ডিটেলস, অস্ত্রের কন্ট্রাক্ট সহ আরও অনেক টপ সিক্রেট ডাটা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সরাসরি যোগ সাজস। রাফি তার চেয়ারে হেলান দিয়ে বসে ভাবে, এই কাজ মাফিয়া গার্ল ছাড়া আর কারো হতে পারে না। একটা ডিজিটাল নোটসে চোখ আটকালো রাফির। ফাইলটা মাফিয়া বয় নামের। ওপেন করলো রাফি। গত 6 মাসে মাফিয়া গার্ল এই ওয়েবসাইটের তথ্য ব্যবহার করে মূল হোতাদের হুমকি দিয়ে সাইবার হামলা চালায়, আর মাফিয়া গার্ল একে একে সব হ্যাকারের ট্রেস করতে থাকে, যারা আরও অনেক জঙ্গি সংগঠনের সাথে জড়িত। এভাবে 1 থেকে 2 করে বাড়তে বাড়তে পুরো 50টি দেশে এদের কর্মকাণ্ড ট্রেস করে মাফিয়া গার্ল, আর জানতে পারে এদের মূল মদতদাতা বিভিন্ন সংস্থা ও কোম্পানি, যারা সারা পৃথিবীতে বহাল তবিয়াতে ব্যবসা করে আসছে, এবং এদের সিংহভাগ শেয়ার হোল্ডার সেই উদ্ভাস্ত শিবির আর হিটলারের 2 চোখের 20 জাতীয় নাগরিকগণ। বিভিন্ন এনজিও ও সমাজ কল্যাণ সংস্থার নাম করে এরা বিভিন্ন দেশের অভ্যন্তরে নিজেদের ডেরা তৈরি করে এবং তাদের ওই লোক দেখানো সমাজসেবার আড়ালে এই জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে আরও ভেতরে ঘাটাঘাটি করে এই কোম্পানিগুলোর সাথে সেই বিশেষ দেশটির সরকারের যোগসাজশ পায় মাফিয়া গার্ল। সেই সব তথ্য প্রমাণসহ সব কিছু এনে মাফিয়া বয়কে উপহার দেয় মাফিয়া গার্ল। গত 6 মাস ধরে ঘটে যাওয়া সমস্ত ঘটনার যোগসূত্র খুঁজে পায় রাফি। মাফিয়া বয় নামের ফাইলটিতে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিয়েছে মাফিয়া গার্ল। রাফি ডাটাগুলো নিয়ে সোজা ডাইরেক্টর স্যারের রুমে চলে গেল আর সব কিছু বুঝিয়ে বলল। ডাটাগুলো নিয়ে ডাইরেক্ট স্যারকে দেখাতেই স্যারের চোখ জল করে উঠল। ওয়েল ডান রাফি, আমি জানতাম তুমি পারবে।
দুঃখিত স্যার, আমি কিছু করতে পারিনি, সব মাফিয়া গাল করেছে। রাফি কিছুতেই ডাইরেক্টর স্যারকে বোঝাতে পারলো না যে এটা ওর কৃতিত্ব নয়। ডাইরেক্টর স্যার ডকুমেন্টসগুলোর ব্যাপারে জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সরাসরি যোগাযোগ করলেন এবং NSA এর সাইবার টিম ও নতুন সংযোজক রাফির ভূমিকা তুলে ধরলেন। না, আর মাথায় কাজ করছে না রাফি। আজকের দিনটা ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল রাফি। এদিকে রাফির অফিস থেকে রাফির বাড়িতে খবর দেওয়া হয়েছে যে আজ তার ছেলের ট্রেনিং সম্পন্ন হয়েছে। আগামীকাল কোম্পানির গাড়িতে করে রাফিকে পৌঁছে দেওয়া হবে। ছেলে আজ বাড়িতে আসবে, তাই হরেক রকম রান্নার আয়োজন। কিন্তু রাফির আসার কথা সকালে, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। রাফির জন্য মা দরজা খুলে বসে আছে। ছেলেকে ছাড়া যে কখনো একা থাকেনি, সারাক্ষণ শাসন করা বাবাও আজ বসে আছে ছেলের আগমনের আশায়। গাড়ির আওয়াজ শুনলেই বাবা মা দুজনেই বারান্দা দিয়ে উকি দিচ্ছে। এই বুঝি রাফি এলো। অবশেষে রাফির চেনা পরিচিত পায়ের আওয়াজ পাওয়া গেল দরজায়। বাবা মা দুজনেই ছুটে যায়, দরজার কাছে জড়িয়ে ধরে তাদের কলিজার ধনকে। এসেছিস বাবা? কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি। আহা, সব কথা কি দরজায় বলবে? আয় আয় বাবা, ভেতরে আয়। কিরে, তোর না সকালে আসার কথা? কেমন শুকাই গেছে ছেলেটা। এই অনেক কষ্ট হয়েছে। আরে ওকে ছেড়ে দাও, ফ্রেশ হয়ে আসুক। বাবা তুই যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। কেমন আছো তোমরা? আমাকে তো কথাই বলতে দিচ্ছ না। ভালো আছি রে বাবা। এখন তুই ছাড়া যে ঘর একদম ফাঁকা ফাঁকা লাগে। আমাকে একটা বৌমা এনে দে, আর ফাঁকা লাগবে না। সারাদিন মা মেয়ে গল্প করে কাটিয়ে দেব। হলো, এসে পড়লাম না, শুরু করে দিলে। মা তুমিও পারো বটে। রাফির মন মেজাজ এমনি একটু খারাপ ছিল আজ মাফিয়া গালের বিষয়টা নিয়ে। রাফি এই ক্রেডিট নিতে ভালো লাগছে না, কারণ সে এর হকদার না। খাবার টেবিলে বাবা ছেলে মা মিলে অনেক রকম গল্প হওয়াটাই স্বাভাবিক। তোর পোস্ট কি, বেতন কেমন? কিছুই তো বললি না। মেয়ে দেখতে গেলে তো বলতেই হবে, তাই না? বাবা তুমিও শুরু করলে। ICT ডিভিশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন সঠিক যায় না, তবে বেসিক্যালি 16,000 টাকা। বাহ, ছেলে আমার বড় অফিসার হয়ে গেছে। এখন মেয়ে পাওয়াও ঝামেলা হবে না। এই তোর কোনো পছন্দ নাই তো? থাকলে বল, কথা বলে পাকা করে রাখি। মা আমি কিন্তু না খেয়ে উঠে চলে যাব, এসব বাদ দেবে? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এই তোর আবার জয়েনিং কবে? 6 দিন পর ঢাকায় জয়েনিং। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ে রাফি। প্রচণ্ড ক্লান্তিতে মুহূর্তেই তলিয়ে যায় রাফি। সন্ধ্যায় ঘুম ভাঙে। উঠে ফ্রেশ হয়ে রেখে যাওয়া ফোনটা খোঁজা শুরু করলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। পরে মায়ের কাছে যেয়ে ফোন পেল। ফোন কেউ এভাবে রেখে যায়? রাস্তায় যখন তখন দরকার পড়তে পারতো তো। এত বেখেয়ালি কেন তুই? আচ্ছা বুঝলাম, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও না মা। তুই ঘরে যা, আমি নিয়ে আসছি। রাফি নিজের ঘরে বারান্দায় দাঁড়িয়ে পরন্ত বিকেল দেখছে আর কফির মুখে চুমুক দিচ্ছে, আর মাফিয়া বালকে কিভাবে ট্রেস করা যায় সে কথা ভাবছে। ভাবতে ভাবতে নিজের ল্যাপটপ বের করে নিজের টেবিলে বসে গেল। যে IP থেকে ফাইলগুলো পাঠানো হয়েছে সেই IP ডিসেবল দেখাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন নিপুণ হাতে সাইবার অ্যাটাটারের মতো সব মুছে দিয়েছে। কোনো নাম নিশানাও নেই। ভাবছে এটা তো একজনের কাজ হতে পারে না, আবার একজন বাদে কারো ফুটপ্রিন্টও নেই। তাও সে চাইছে, তাই তার ফুটপ্রিন্ট ট্রেস করা যাচ্ছে। না হলে তো সেটাও যেত না। এই মাফিয়া গালে সাইবার জগতে এত ক্ষমতা কিভাবে? না, কিছুই মাথায় আসছে না। আজ এতদিন পর বাড়িতে এলো রাফি, কিন্তু রাফির মনটা ঘরে টানছে না। মাফিয়া গাল রাফির মনের পুরোটা আটকে রয়েছে। মাফিয়া গালের উদ্দেশ্য আর কর্মকাণ্ড নিয়ে রাফি চিন্তাভাবনা প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। না, এভাবে আর ঘরে বসে থাকা যায় না। মাফিয়া গালকে ট্রেস করতেই হবে। মাফিয়া গালের সাইকোলজি বুঝতে হবে। রাফি জানে যে মাফিয়া গার্ল হয়তো ভালো কিছুই করছে, কিন্তু সেটা সাইবার ক্রাইম আইনে পড়ে, তাই আইনের দৃষ্টিতে অপরাধ। আবার নিজের দিকে তাকিয়ে নিজেকে বোঝালো যে সে নিজেও তো অনেক আইন ভেঙে ভালো কাজ করছে। তাহলে আজ আমি যেখানে, সেটা তো মাফিয়া গার্লের জন্যই। হয়তো মাফিয়া গার্লও কোনো সুযোগ খুঁজছে, কিন্তু কি হতে পারে তা জানতেই হবে রাফিকে। জয়েনিং 6 দিন পর হলেও 3 দিনের মাথায় রাফি ব্যাগপত্র গুছিয়ে নিল। বাসায় কি বলবে তা বুঝে উঠতে পারে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত হেডকোয়ার্টারে পৌঁছে
ইনভেস্টিগেশনের শুরু না করতে পারছে ততক্ষণ পর্যন্ত রাফি ঠিক থাকতে পারছে না। ব্যাগপত্র বোঝাতে দেখে বাড়ির সবাই কারণ জানতে চাইল। রাফি কাউকে তার আসল কারণ না বলে ব্যাপারটা এড়িয়ে গেল। রাফির বাবা শুধুমাত্র রাফির বাবাই নয়, অনেক ভালো বন্ধুও। ছেলের কপালের ভাঁজে তিনি ঠিকই বুঝে নিলেন কোনো এক চাপা চিন্তায় রাফির ঘুম হারিয়ে গেছে। ছেলে তার বাড়ি এসেছে, কিন্তু ছেলের মনটা আর বাড়ি ফেরেনি। রাতে খাবার টেবিলে রাফি, আমার পাশে এসে বস। রাফি কোনো কথা না বলে বাবার বাম পাশের চেয়ারে গিয়ে বসলো। রাফির বাবা রাফির খাবারের প্লেটটা নিজের কাছে টেনে নিয়ে রাফির গালে খাবার তুলে দিলেন। রাফি কিছুটা অবাক হলো, কিন্তু মুখ খুলে খাবারটা নিয়ে নিল। দেখ রাফি, জীবনের অনেকগুলো বসন্ত তোর মা আর আমি অনেক যুদ্ধ করে পার করেছি। আমি বুঝতাম তোর মায়ের অনেক কষ্ট হয়েছে সংসার সামলাতে, কি কখনো সেটা আমাকে বুঝতে দেয়নি। তোর মায়ের এই স্যাক্রিফাইসের কারণে আমি কখনোই আমার কর্মজীবনের কোনো দুঃখ কষ্ট তোর মাকে বুঝতে দেয়নি। কর্মজীবনে যাচ্ছিস, একটা জিনিস মাথায় রাখবি, জীবনের জন্য কাজ করছিস তুই, কাজের জন্য জীবন নয়। সব সময় সমাধান আছে, শুধু পথটা বুঝে নিতে হবে। সব সময় বিচলিত হয়ে পড়লে কখনোই সমাধানের সঠিক পথটা খুঁজে পাবি না। আমার ছেলে আমার দেখা সবচেয়ে বিচক্ষণ ছেলে। আমার ছেলে শান্তভাবে চিন্তা ভাবনা করলে সাবধানে বের করতে পারবে না এমন কোনো সমস্যা নেই। রাফি অবাক হয়ে তার বাবার কথা শুনছিল আর খাচ্ছিল। আমি জানি না তুই কোন কারণে উতলা হয়ে আসিস, কিন্তু পরের বার বাড়ি আসার সময় আমার ছেলের মনটা নিয়ে ফিরিস। রাফির মনটা অজান্তে মুচড়ে উঠল। বকাঝকা আর গম্ভীর বাবাটা আজ হঠাৎ জীবনের এত বড় শিক্ষা কত অনায়াসেই দিয়ে দিল। চোখের পানি আটকাতে না পেরে বাবার গলাটা জড়িয়ে ধরল রাফি। আরে পাগল ছেলে, করিস কি? স্যার পরে যাব তো সব খাবার। বাবা, তুমি আমার দেখার সেরা বাবা। নে হয়েছে অত সাপাই গাইতে হবে না। তোর মা অনেক টেনশন করে, মাকে একটু বুঝিয়ে শুনিয়ে যাস। আমি যাব না বাবা, তোমাদের সাথে বাকি কয়েকটা দিন কাটিয়ে তারপর যাব। বলছি, যেদিন মনটা নিয়ে বাড়ি আসতে পারবি সেদিন আসবি। আমার ছেলেটাকে মন ছাড়া মানুষের মতো লাগে না। নে এবার তাড়াতাড়ি শেষ কর, খাবারটা ঠান্ডা হয়ে গেল। খাওয়া শেষে বিছানায় গায়ে এড়িয়ে দিয়ে বাবার বলা প্রতিটা কথা ভাবতে থাকলো রাফি। সত্যিই তো, বাবা মা যদি তাদের চেনা ছেলেটাকে আর চিনতে না পারে তো কষ্ট পাওয়া স্বাভাবিক। ভাবতে ভাবতে চোখটা লেগে এলো রাফির। হঠাৎ কপালে একটা স্পর্শে মৃদু কেঁপে ওঠে রাফি। চোখ মেলে দেখে মা বসে আছে আর আলতোভাবে কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আরে মা, তুমি আসতে গেলে কেন? ডাকলে তো আমি চলে আসতাম তোমার ঘরে। কেন, তোর রুমে আসা বারণ নাকি? না, তা কেন হবে? এলাম গল্প করতে, কতদিন তোর কপালে হাত বোলানো হয় না। রাফির মাথাটা মায়ের কোলে তুলে দিল আর রাফির মা রাফির চুলে বিলি কেটে দিতে থাকলো। কতদিন পর এলি, এখনই চলে যাবি? বলেছিলি যে আরও 3 দিন থাকবি। হ্যাঁ মা, থাকবেই তো, 3 দিন পর পর যাব। তোমাদের ছাড়া থাকতে আমারও একদমই ভালো লাগবে না। এই 6 মাসে সারা দিন রাত এক করে ট্রেনিং করেছি, তাই তো একটু ক্লান্ত। আচ্ছা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। তারপর বাদ বাকি 3 দিন রাফি সবকিছু ভুলে তার বাবা মাকে সময় দিল। বাবা মা তার জীবনের অনেক উত্থান পতনের গল্প শোনালেন আর মা তার সেরা আর রাফির পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ালেন প্রতিবেলায়। 3 দিন কিভাবে কেটে গেল রাফি তা বুঝতেই পারল না। 6 দিন আগে একটা বিষণ্ণতায় ভরা মন নিয়ে এসেছিল রাফি, কিন্তু আজ রাফি চাকরিতে যোগদান করতে যাচ্ছে অনেক ফুরফুরে মেজাজে। অফিস ঠিক সময় এসে ঢুকলো রাফি। ডাইরেক্টর স্যারের কাছে গিয়ে রিপোর্টিং সেরে নিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলো। হালকা গোছগাছ করে আবার ডাইরেক্টর স্যারের রুমে গেল। কি ব্যাপার রাফি, কিছু বলতে চাও? জি স্যার, তবে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আমি পরে আসছি। জরুরি কিছু?
জি স্যার। সব মনোযোগ রাফির দিকে দিয়ে। বসে বলো। স্যার 6 দিন আগে যখন আমি অফিসে এসেছিলাম তখন আমি কিছু সাইবার সিকিউরিটির প্রবলেম লক্ষ্য করেছি এবং একজন আমাদের সাইবারের অ্যাক্সেস করেছিল, কিন্তু আমাদের ফায়ারওয়ালের সিকিউরিটি কোনো অ্যালার্ম রেঞ্জ করেনি। হোয়াট? কি বলছো রাফি? জি স্যার, তাই আমি চাই আপনি আমাদের পুরো সার্ভার টিমকে আমাদের সার্ভারে ফায়ারওয়াল সিকিউরিটির অ্যাডভোকেট করা নিযুক্ত করেন, কারণ যে রাস্তায় চিনে গেছে সে অন্য কেউ রাস্তা চাইলে নিয়ে নিতে পারবে। বাহ রাফি, চমৎকার। তাহলে কিভাবে শুরু করতে চাও? রাফি ডাইরেক্টর স্যারকে ফায়ারওয়াল সিকিউরিটির সমস্যাগুলো ভালোভাবে বুঝিয়ে বলল এবং কিভাবে এর সমস্যার সমাধান হবে তাও বুঝিয়ে দিল। Excellent, Rafi. Mind-blowing. I am really impressed about your presentation. I am calling a team meeting after lunch. Till then, prepare your presentation for all other team members.